ক্যালগেরির সেলেস্টিয়া প্রোডাকশন হাউস থেকে আমি আহসান রাজীব বুলবুল দেশ বিদেশের যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন সবাইকে প্রবাসের কথা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমাদের প্রবাসের কথা এই অনুষ্ঠানটি সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচনার বিষয় কানাডায় রঙিন ভিসা আর ধূসর বাস্তবতা। আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জনাব সিদ্দিকুর রহমান, পেশা একজন রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট RCIC। তিনি ইমিগ্রেশন রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা IRCC এবং ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি বোর্ড IRBতে ক্লায়েন্টদের প্রতিনিধিত্ব করে অভিবাসন সংক্রান্ত যে কোনো বিষয়ে আইনি পরামর্শ দিয়ে থাকেন। বর্তমানে তিনি শুধু ক্লায়েন্ট কনসালটেশনে সীমাবদ্ধ নন, তিনি ইমিগ্রেশন পেশায় কেরিয়ার গড়তে আগ্রহী শিক্ষার্থীদের এবং নতুন কনসালটেন্টদের মেন্টরিং করছেন। জনাব সিদ্দিকুর রহমান, স্বাগত জানাচ্ছি প্রবাসের কথা অনুষ্ঠানে। ধন্যবাদ রাজীব ভাই। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, সেলেস্টিয়া প্রোডাকশনস, চ্যানেল আই এবং সমস্ত আয়োজকদেরকে যারা ক্যামেরার পিছনে বাহিরে সামনে সব জায়গায় আছেন। সবাইকে জানাচ্ছি আমার অন্তর থেকে কৃতজ্ঞতা আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। শুরুতেই আপনার কাছে জানতে চাচ্ছি, বাংলাদেশ থেকে কানাডার দূরত্ব কতটুকু? ভৌগোলিক দূরত্ব জানতে চান নাকি ভিসার দূরত্ব? আপাতত ভিসার দূরত্বটাই বলুন। আচ্ছা, যদি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি বা আমার প্র্যাকটিসের জায়গা থেকে বলি, ভিসার দূরত্বটা আসলে পুরোটাই নির্ভর করছে, যেখানে ভৌগোলিক দূরত্বটা একবারে বলা যায় 12,500 কিলোমিটার, বাট ভিসার দূরত্বটা নির্ভর করছে আসলেই আপনি কে বা আবেদনকারী কে। আপনার যোগ্যতার উপরে নির্ভর করবে ভিসার দূরত্বটা কি কম না বেশি নাকি অসীম। আপনি জানেন যে বর্তমান কানাডায় নতুন সরকার এসেছেন, খুব বেশি দিন হয়নি। পূর্বে ইমিগ্রেশনদের যে সহজ প্রক্রিয়া ছিল এটা অনেক পরিবর্তন হয়েছে। এই যে ট্যুরিস্ট ভিসায় এসে যে কানাডায় অনেকেই কাজ করছেন বা PR, বিষয়টা কি একটু ক্লিয়ার করে বলবেন আমাদের? বিষয়টা হচ্ছে বিভিন্ন সময়ে রাজনৈতিক দলের পরিবর্তন আসছে, রাজনৈতিক নেতা নেত্রীদের পরিবর্তন আসছে, কিন্তু আমি যদি একটু নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে বলতে চাই, নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বলতে চাই, আমি বলবো অবশ্যই প্রতিটা সরকারই চেষ্টা করেছে এই বিষয়টাকে যত সুন্দর করা যায়, গঠনমূলক করা যায়। হ্যাঁ, অবশ্যই সবার মতো সব দেশের সরকারের মতো তাদের হয়তো কিছু ভুলভ্রান্তি ছিল, কিন্তু তারা সবসময় কিন্তু এটাকে ভালো করার চেষ্টা করেছে। তো সেদিক থেকেই বলা যায় যে ট্যুরিস্ট টু ওয়ার্কার ব্যাপারটা কিন্তু কখনো আসলে ছিল না। এটা কোভিডের সময় একটা অন্তর্বর্তীকালীন একটা পলিসি ছিল, কারণ অনেক সময় ট্রাভেল রেস্ট্রিকশন ছিল। তখন তাদের একটা সুযোগ দেওয়া হয়েছিল, ঠিক আছে তোমরা ট্যুরিস্ট হলেও যদি কোনো ওয়ার্ক অফার পাওয়া যায়, LMI বেসড জব অফার পাওয়া যায়, অ্যাপ্রুভাল পাওয়া যায়, তাহলে তোমরা একটা নির্দিষ্ট সময়ের মতো তোমরা কাজ করতে পারবে। যেটাও কিন্তু আমরা দেখেছি যে 28শে অগাস্ট 2024 কিন্তু এই পলিসিটাকে এন্ড করা হয়েছে। তার মানে এটা কিন্তু একটা টেম্পোরারি পলিসি ছিল, ইটস নট গোয়িং ফর এভার। অনেকেই আমাদের কানাডার বাইরে থেকে যারা কানাডায় আসতে আগ্রহী তারা ভাবছেন যে কানাডায় পা দিলেই এটা একটা ম্যাজিক, আমি হয়তো চাকরি পেয়ে যাব বা আমার ইমিগ্রেশন প্রসেসটা ইজিলি হয়ে যাবে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ধরুন আমি বাংলাদেশে আছি, আমি আমার বাসায় একজন হেল্পিং মেইড রাখতে চাই, আমি কিন্তু যাকে তাকে দিয়ে কিন্তু হেল্পিং এর হ্যান্ডের কাজটা করাই না। আমি অবশ্যই তার কিছু ক্রাইটেরিয়া দেখি, ওনার কাজ কেমন, উনি পরিষ্কার পরিচ্ছন্নতাটা কেমন, ওনার ক্যারেক্টারটা আমার পছন্দ হচ্ছে কিনা। তার মানে কি এত লো লেভেলেও যদি আমি একটা জাজমেন্টাল ক্রাইটেরিয়াতে আসতে চাই, ইমিগ্রেশনের মতো জায়গায় যেখানে আমি স্কিল্ড ওয়ার্কার নিয়ে কথা বলছি, যেখানে আমি পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে কথা বলছি, অবশ্যই কিন্তু সেখানে কি হবে, বেশ কিছু জাজমেন্টাল ক্রাইটেরিয়া এবং সেখানেই কিন্তু দেখা যায় আপনার শিক্ষাগত যোগ্যতা জানতে চাওয়া হচ্ছে, আপনার কর্ম অভিজ্ঞতা জানতে চাওয়া হচ্ছে, আপনার ভাষাগত দক্ষতা জানতে চাওয়া হচ্ছে, আপনার বয়স ঠিকঠাক আছে কিনা জানতে চাওয়া হচ্ছে। সব কিছু পরে যদি মনে হয় আপনি একজন যোগ্য ব্যক্তি যিনি কিনা কানাডাতে কোনো অবদান রাখতে পারবেন, তখনই কিন্তু আপনাকে এখানে সেই স্থায়ী আবাসনের সুযোগটি দেওয়া হচ্ছে, এছাড়া কিন্তু নয়। স্টাডি শেষে কানাডায় থেকে যাওয়ার সবচেয়ে আকর্ষণীয় সুযোগগুলো কী কী? স্টাডি শেষে কানাডাতে থাকা যাবে কি যাবে না এটা নিয়েই প্রথম আগে প্রশ্ন আছে। এখন একটা জিনিস বুঝতে হবে যে থাকার তো অবশ্যই উপায় আছে, কারণ সরকার তো সেটার ব্যাপারে কোনো বিভিন্ন প্রোগ্রাম তারা দিয়েছে। সেখানে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম হতে পারে, কানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাস হতে পারে, আর নর্মাল এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রাম তো আছেই। তবে আমি বলবো আমার জানা মতে হয়তো বেশিরভাগ স্টুডেন্টদের জন্যই সবচেয়ে সুগম, যদি আমি বলতে চাই, আসলে কঠিন, বাট এই কঠিনের ভিতরে যদি সবচেয়ে সুগম বলতে চাই, হয়তো ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসটাই সবচেয়ে ভালো। আর একটা হতে পারে যেই প্রভিন্সে আছেন ওই প্রভিন্সের প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামগুলো। অনেক স্টুডেন্ট আছেন যারা আন্তর্জাতিক ছাত্রছাত্রী, তারা পড়াশোনা শেষ করেই আপনার কি মনে হয় যে এরা
পিআরের জন্য রেডি হবেন অথবা পিআর পেয়ে যাবেন? একটু না বললেই নয়, আজকে থেকে 5-10 বছর পিছনে যদি আমরা যাই, জি, সে সময়কার পরিস্থিতি বা পরিসংখ্যান যদি আমরা একটু দেখতে চেষ্টা করি, তখন বোধহয় বিষয়গুলো অনেক সহজতর ছিল। মানে তখনকার সময়টা চিন্তাই করা যেত না যে আমি কানাডায় পড়াশোনার জন্য যাচ্ছি আর পার্মানেন্ট রেসিডেন্সি পাবো না। জি, এই কনসেপ্টটা মানুষের তখন মাথায় ছিল না। মানে আমি ঢুকেছি তো আমি আসলে কিছু একটা হব বা থেকে যেতে পারবো। কিন্তু এখন বিষয়টা মোটেই তা নয়। এখনকার বিষয়টা কিন্তু অত্যন্ত সংবেদনশীল এবং খুবই বেশি পরিমাপযোগ্য। এখন পরিমাপযোগ্যটা জিনিসটাকে একটু ব্যাখ্যা করা দরকার। জি, প্রত্যেকটা প্রোগ্রামে, সেটা ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস হোক, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম হোক, এখানে কিন্তু পয়েন্ট অ্যাসাইন করা আছে। জি, এখন দেখা যায় বিভিন্ন কিছুতে কিন্তু কোনো একটা স্টুডেন্ট একটা পয়েন্ট হারাচ্ছে অথবা একটা পয়েন্ট পাচ্ছে। নট অনলি দ্যাট, কানাডা ইমিগ্রেশনের স্পেশালি পার্মানেন্ট রেসিডেন্সি পাথওয়েতে অনেক বড় একটা ফ্যাক্টর হচ্ছে এনওসি, ন্যাশনাল অকুপেশন কোড। এই ন্যাশনাল অকুপেশন কোডের সাথে কিন্তু মূলত দেখা যায় খুব জোরালো সম্পর্ক হচ্ছে তার পূর্ববর্তী পড়াশোনা এবং পূর্ববর্তী কর্ম অভিজ্ঞতা। এখন এখানে দেখা যায় অনেক স্টুডেন্ট বিভিন্ন ভুল ধারণার বশবর্তী হয়ে অথবা ভুল পরামর্শদাতার বশবর্তী হয়ে তারা কিন্তু সঠিক পড়াশোনাটায় যাচ্ছে না বা সঠিক প্রতিষ্ঠানটাতে যাচ্ছে না। তখন কি হয়, তখন তাদের পড়াশোনা শেষ, কিন্তু কাজের এক্সপিরিয়েন্স নেওয়ার যখন সময়, তখন তারা স্টাক হয়ে যাচ্ছে, অথবা তারা সঠিক কাজ করতেছে, সঠিক পড়াশোনা করতেছে না, বা ভাইস ভার্সা। এতে যে দেখা যায় তাদের একটা বিশাল বড় প্রতিবন্ধকতা তৈরি হয় যখন এই পার্মানেন্ট রেসিডেন্সি পাথওয়েতে আবেদন তৈরি করতে হয়। তো আমি ব্যক্তিগতভাবে সবাইকে অনুরোধ করব যে আপনারা যখন কানাডায় পড়াশোনা যখন করতে চান, আর যদি পড়াশোনা শেষ করে আপনার যদি অভিপ্রায় থেকে থাকে আপনি আসলে এখানে স্থায়ী হতে চান, অবশ্যই একজন অভিজ্ঞ আইনি পরামর্শদাতার সাথে পরামর্শ করে আপনি পুরো পাথওয়েটা ডিজাইন করবেন। আর যদি আপনার ইচ্ছা থাকে যে না, আমি পড়াশোনা শেষ, আমি আমার স্বদেশে ফেরত আসবো, তাহলে বিষয়টা সম্পূর্ণই ভিন্ন ব্যাপার। এই ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্টদের দেখা যায় যে পড়াশোনা শেষ করে এদেশে একবার এসে কেউ আর যেতে চায় না। সেক্ষেত্রে আইনি পরামর্শদাতা তাদের কাছে যাওয়াটাই আমি মনে করি ভালো অ্যাডভাইস হবে। এক্সপ্রেস এন্ট্রিতে পয়েন্ট মিলছে না, পিএনপি কি হতে পারে গেম চেঞ্জার? এটা আসলে গেম চেঞ্জার হতে তো অবশ্যই পারে, কিন্তু আমি আবারও বললাম, একটু আগে যে কথাটা আমি বললাম, এই পাথওয়ে ডিজাইনটা আপনাকে আগেই করতে হবে। কেন একটু কথাটা না বললেই নয়। আমাদের সময় অনেক সময় আমাদের কাছে ক্লায়েন্টরা এই কনসালটেশন নিতে আসে, ভাই আমি এখন এক্স প্রভিন্সে আছি, আমি কি ওয়াই প্রভিন্সে যাব কি না। একটা জিনিস বুঝতে হবে, এটা সরাসরি হ্যাঁ বা না উত্তর দেওয়া কঠিন হলেও ওভারঅল একটা উত্তর দেওয়া যায়, সেটা হচ্ছে সম্ভবত না। আমি কথাটা সম্ভবত না এই কারণে বলছি, প্রত্যেকটা প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের একটা বেসিক রুল আছে বা একটা বেসিক নীতিমালা আছে। সেটা হচ্ছে এই, তারা তার প্রভিন্সের স্টুডেন্টদেরকে বা ওয়ার্কারদেরকে প্রমোট করতে চায়, যার ফলে তাদের যে টোটাল পয়েন্ট ডিস্ট্রিবিউশনটা আছে সেখানে কিন্তু ওই পার্টিকুলার প্রভিন্সের আপনি পয়েন্ট পাবেন পড়াশোনার জন্য এবং কাজ করার জন্য। এবার যদি আমি একটু এক্সাম্পল দিতে চাই, আপনি এক্স প্রভিন্স থেকে পড়াশোনা করে ওয়াই প্রভিন্সে গেলেন, তার মানে ওই ওয়াই প্রভিন্সে কিন্তু আপনার কাজের অভিজ্ঞতা আছে, পড়াশোনার পয়েন্ট কিন্তু আপনি পেলেন না। এবার আপনাকে বুঝতে হবে আপনি অলরেডি লাইনের অনেক পিছনে, কারণ আপনার আগে অনেকেই আছে যিনি কিনা ওয়াই প্রভিন্স থেকে পড়াশোনাও করেছে, কাজও করেছে। সো ইউ আর অলরেডি বিহাইন্ড দ্য রেস। এই জন্য আমি সাধারণত এই পরামর্শটা দেই না আনলেস দেয়ার ইজ এ ক্লিয়ার পাথওয়ে। আরেকটা বিষয় এখানে জানতে চাই যে আটলান্টিক বা রিমোট প্রভিন্সে গেলেই কি পিআর স্পিড ব্রেকার ছাড়াই মিলছে? এটা আমার মতে অন্তত অসম্ভব। কারণ হচ্ছে প্রত্যেকটা প্রভিন্সের যেহেতু নিজস্ব কিছু নীতিমালা আছে, আর যদি সেই রিমোট প্রভিন্সে গেলেই যদি মানে যাওয়া মাত্র পাচ্ছি, তাহলে তো সবাই আসলে সেই রিমোট প্রভিন্সে যাবে। এই রীতিমালা সম্পর্কে কি একটু বলবেন যে কোন প্রভিন্সের কি রীতিমালা? ফেডারেল গভর্নমেন্ট যেটা করে, যেমন ধরেন 2025 সাল 2026 সালে টোটাল পার্মানেন্ট রেসিডেন্সির পাথওয়ে, এখানে আপনার সংখ্যাটা হচ্ছে আনুমানিক 3,95,000 টোটাল। এটা একটা তাদের টার্গেট, তাদের একটা টার্গেট যে 3,95,000 আমি স্থায়ী অভিবাসন প্রক্রিয়া আমি লোক নিতে চাচ্ছি। এখন এই 3,95,000 ভিতরে কিন্তু অনেকগুলো ছোট ছোট সাবসেকশন আছে। এখন সেই অনেকগুলো ছোট ছোট সাবসেকশনের ভিতরে ফর অ্যান এক্সাম্পল প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের জন্য তাদের একটা ধার্যকৃত নাম্বার হচ্ছে 50,000। এখন আমাদের কানাডাতে যেহেতু 10টা প্রভিন্স 3টা টেরিটরি আছে, তাহলে এবার তার ভিতরে আবার ভলিউমগত একটা ব্যাপার আছে। অন্টারিও আর ব্রিটিশ কলম্বিয়া তো কখনো আপনার নুনাভাটের মতো হবে না, বা প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের মতো হবে না। তো জনসংখ্যার দিক থেকে চিন্তা করে, ভৌগোলিক আয়তন চিন্তা করে
প্রাদেশিক সরকারকে কেন্দ্রীয় সরকার একটা দিক নির্দেশনা দেয় যে ঠিক আছে তোমার প্রদেশ থেকে এই বছরে তুমি এত সংখ্যা আনতে পারো। এখন দেখা যায় সে ফর এক্সাম্পল আবার একটু যদি আসি, এক্স প্রভিন্সে বললো 100 জন, ওয়াই প্রভিন্সে বললো 50 জন। এখন এক্স এবং ওয়াই এর ভিতরে আবার নিজেরা যে জিনিসটা করে যে ঠিক আছে আমার এই প্রদেশে কিন্তু আসলে এই ধরনের পেশার লোকজন একটু কম আছে, ওইটা একটু বেশি আছে, তখন তারা করে কি প্রতি বছর আবার একটু ব্যালেন্স আউট করার জন্য তারা নিজস্ব একটা স্ট্র্যাটেজি আবার নিয়ে আসে, প্রভিন্সের নিজস্ব একটা স্ট্র্যাটেজি তারা নিয়ে আসে। এই কারণে যদি কেউ কোনো প্রভিন্সকে টার্গেট করতে চায়, আপনি কোন প্রভিন্সে যেতে চান, গেলে আমার ভালো হবে, একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, ইমিগ্রেশনের নিয়ম তো প্রতিনিয়ত এমনিতেই পরিবর্তিত হতে থাকে, তার সাথে আপনাকে এটাও মাথায় রাখতে হবে পরিসংখ্যানগত বা অ্যানালাইসিস করার মতো যথেষ্ট দক্ষতা আপনার থাকতে হবে। এটা কখনোই আমাদের পক্ষে বলা সম্ভব না। যেমন অনেক ক্লায়েন্ট আমাকে বলে ভাই একটু আমাদেরকে বলেন তো কোন প্রভিন্সে গেলে আমি শিওর শট, আসলে শিওর শট সম্ভব না। তো অনেকেই আছে, যেমন আমিও বাংলাদেশ থেকে অনেকেরই কল পাই যে না বয়স হয়ে গেছে এখন আর যেতে পারবো না, বা তাদের প্রচুর টাকা পয়সা আছে, তো সেই ক্ষেত্রে তারা কানাডায় আসার ব্যাপারে আপনার কি কোনো পরামর্শ, বা আপনি কি মনে করেন যে যেমন অনেকেই ভাবে যে কানাডায় যে অনেক পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে, টাকা পয়সা দিয়ে আমি করতে পারবো, সেক্ষেত্রে তাদের দরজা কতটুকু খোলা থাকতে পারে? সেই ক্ষেত্রে আমি বলবো কারো যদি বয়স, কারণ অনেকে 40কেই বয়স্ক মনে করে, বাট স্টিল আমি বলবো এটা কানাডার জন্য খুব বেশি বয়স নয়। এই বয়সে এসেও কিন্তু আপনি যদি চান আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে এসে পরবর্তীতে কোনো না কোনো পার্মানেন্ট রেসিডেন্সি হয়তো আপনার হলেও হতে পারে, আমি হবেই বলছি না, হবার মতো কিছু সুযোগ আছে। কারো যদি বয়স 50-এর বেশি হয়ে যায়, আমার মনে হয় না তখন তার জন্য এই জায়গাটাও আর ঠিক আছে। তখন তার জন্য হয়তোবা ইনভেস্টর ক্যাটাগরি রিলেটেড প্রোগ্রাম উনি এক্সপ্লোর করতে পারেন, অথবা স্টার্টআপ ভিসা প্রোগ্রাম উনি এক্সপ্লোর করতে পারেন, অথবা এটা একটু ঘুরিয়ে খাওয়ার ব্যাপারটা একটু বলি। যার বয়স 50 বছর হয়ে গিয়েছে, আমি জাস্ট একটা অ্যাজাম্পশন নিচ্ছি, ধরা যায় উনি অলরেডি ফ্যামিলি পার্সন, হয়তোবা আমি আবারও বলছি নাও হতে পারেন, বাট যদি উনি ফ্যামিলি পার্সন হয়ে থাকেন, ওনার যদি সন্তান সন্ততি হয়ে থাকে, ধরে নিচ্ছি সন্তান সন্ততির বয়স 10 থেকে 15 বছর, এই টাইপের যদি কোনো রেঞ্জ এবং ফ্যামিলির সংখ্যা 4-5 জন হতে পারে, সেক্ষেত্রে উনি নিজের পিছনে খুব বেশি পরিশ্রম না করে ওনার কোনো সন্তানের প্রতি যদি এই পরিশ্রমটা করেন, ইনভেস্টমেন্ট করেন, সেই সন্তানটা কানাডাতে আসতে পারে আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে, পরবর্তীতে সেই সন্তানটা নিজে তো পার্মানেন্ট রেসিডেন্ট হতেই পারে এবং পিতা মাতাকেও কিন্তু স্পন্সর করার একটা সুযোগ তৈরি হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি এটাই আসলে বয়স টু বয়স এটা ভ্যারি করবে। যেমন আমি শুনেছি যে সাসকাচুয়ান বা কিছু প্রভিন্সে স্পেসিফিকলি লোক নিচ্ছে কোনো পড়াশোনা ছাড়া, কোনো IELTS ছাড়া। আমি আসলে বিষয়টা আরেকটু জানতে চাই, ক্লিয়ার করতে চাই যে আসলে এই বিষয়টা সত্য কিনা। যদি আমরা স্কিলড ওয়ার্কারের কথা বলি, সেখানে IELTS ছাড়া লোক নেওয়ার ক্ষেত্র আসলেই খুবই কম। নাই আমি বলবো না, খুবই কম। বাট এর সাথে সাথে পাল্টার একটা থিওরিও ডেভেলপ করা উচিত বা আমাদের জানা উচিত। এইটাকে কেউ যদি সেল করে বা কনভিন্স করতে চায় IELTS ছাড়াও আমি আপনাকে কানাডায় পার্মানেন্ট রেসিডেন্সি করে দিব, না, এটা ঠিক হবে না, এটা ঠিক না, এটা মোটেই ঠিক না। ওই যে একটু আগে একটা সংখ্যা বলেছিলাম 3,95,000, যদিও এর সঠিক স্ট্যাটিস্টিক্স পাওয়াটা খুব কষ্টকর, কিন্তু আমি যদি একটু ফ্রিডম নিয়ে আমার প্র্যাকটিসের জায়গা থেকে যদি একটা সংখ্যা দ্বারা করাতে চাই, হয়তো লেস দ্যান 5% উইল বি যারা কিনা IELTS ছাড়াও ফাইনালি পিআর হতে পারবে। সুতরাং IELTS ছাড়াও আমি আপনাকে পার্মানেন্ট রেসিডেন্স করে দিব, এই মতবাদে না আসায় বোধহয় ভালো হবে। পিআর পাওয়া দিন দিন মিশন ইম্পসিবল কেন হচ্ছে? সামনের দিনে কি আসার কোনো আলো আমরা দেখতে পাবো? আচ্ছা, আমি বোধহয় একটু জিনিসটাকে অন্যভাবে ব্যাখ্যা করব। আসলে মিশন ইম্পসিবল হচ্ছে না, মিশন পসিবল হচ্ছে। কিভাবে? লেট মি এক্সপ্লেইন। আগে দেখেন, আপনি মনে করছিলেন আমার তো পড়াশোনা ভালো, আমার বয়স কম, আমার শিক্ষা তো ভালোই আছে, কাজের অভিজ্ঞতা ভালো, সবকিছু আমার ফার্স্ট ক্লাস, তারপরও আপনি চান্স পাচ্ছেন না। XYZ তার অনেক প্যারামিটারই আপনার ধারে কাছে নেই বা আপনার চেয়ে কম, উনি চান্স পাচ্ছে, আলটিমেটলি আপনি খারাপ ফিল করতেন। কিন্তু এখন কি হচ্ছে, সরকার, যেটা আমি বললাম, প্রত্যেকটা সরকারই যেই দলের হোক না কেন, যে মতবাদেরই হোক না কেন, ওনারা কিন্তু চেষ্টা করছেন যাতে কানাডা সার্বিকভাবে ভালো হয়। সেক্ষেত্রে কিন্তু ওনারা প্রসেসগুলোকে রিনোভেট করেছেন, নবায়ন করেছেন। এখন যে প্যারামিটারগুলো তারা সেট করছে, তাতে কিন্তু দেখা যাচ্ছে যে সঠিক যোগ্য ব্যক্তিরাই কিন্তু এখন চান্স পাচ্ছে। এখন কিন্তু আগের মতো মানে অপু 10-20 গোনার জায়গাটা কিন্তু নেই, যার কারণে আমি বলবো, আমি একটু আপনার সাথে ডিসঅ্যাগ্রি করলাম যে এখন আসলে মিশন পসিবল হচ্ছে, বাট যোগ্য ব্যক্তিদের জন্য, সবার জন্য কিন্তু না। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলি যে স্কুলিং ভিসায়
সন্তানকে পাঠালে অভিভাবকের জন্য কি কানাডার দরজা খোলা? বোধহয় এক কথায় যদি বলি সম্ভবত না, মাঝে মাঝে হতেও পারে, খুব মানে মুষ্টিমেয় কিছু ক্ষেত্রে। কেন একটু সামান্য না বললেই নয়। একজন মাইনর স্টুডেন্ট যখন এখানে আসে, আসলে স্কুলিং ভিসা বলতে কিন্তু কোনো টার্ম অফিসিয়ালি নেই। আচ্ছা, বিষয়টা হচ্ছে মাইনর স্টাডি পারমিট। জি। এখন যেহেতু উনি মাইনর, তাহলে তার কেয়ার গিভার কে হবে বা তাকে দেখভাল কে করবে, তখন বাবা মায়ের একটা ব্যাপার চলে আসে। সো বেসিক্যালি ওই বাবা মাকে কিন্তু ভিজিটর ভিসা দেওয়া হয়। আচ্ছা, আর যেহেতু ভিজিটর ভিসা দেওয়া হয়, তার সাথে কিন্তু কোনো রকমের কিন্তু কার্যাদেশের কোনো অনুমতি নেই। তার মানে উনি কিন্তু কোনো ওয়ার্ক পারমিট পাচ্ছেন না। যেহেতু উনি ওয়ার্ক পারমিট পাচ্ছেন না, উনি কাজ করতে পারছেন না। যেহেতু উনি কাজ করতে পারছেন না, তার মানে উনার কানাডিয়ান এক্সপিরিয়েন্স হচ্ছে না। যেহেতু কানাডিয়ান এক্সপিরিয়েন্স হচ্ছে না, উনি কিন্তু পার্মানেন্ট রেসিডেন্সির পথেও কিন্তু উনি হাঁটছেন না। আচ্ছা, জিনিসটা ঠিক এভাবেই একটার সাথে একটা লিঙ্ক আপ। যদি ওই বাবা মা এখানে এসে পিআরের জন্য আবেদন করে বা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে, সেক্ষেত্রে সেই নিয়মগুলি কি হবে? আচ্ছা, ধরেন আমার একজন মাইনর স্টুডেন্ট এখানে পড়াশোনা করে, আমি আবার একজন স্বতন্ত্র আবেদনকারী হিসাবেও আবেদন করতে চাই, হতেই পারে। সেক্ষেত্রে কিন্তু অ্যাগেইন কথাটা ওইটাই থেকে গেল, স্কুলিং ভিসায় বা মাইনর স্টাডি পারমিটে আসলে কি আমার পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার কোনো সুবিধা আছে কিনা? আসলে কিন্তু নাই। আর আমি যদি স্বতন্ত্র আবেদনকারী হিসেবে যদি আবেদন করতেই পারি, তাহলে আমাকে আবার স্কুলিং ভিসা কেন আসতে হচ্ছে? আমি তো তাহলে আমি নিজেই আবেদন করতে পারি, আমার শিক্ষাগত যোগ্যতায়, আমার পড়াশোনার বা আমার কাজের যোগ্যতার ভিত্তিতে আমি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারি। দেন ওয়ার্ক পারমিট যদি অ্যাপ্রুভ হয়, আমি এমনি আসতে পারি। আর আমি যদি আসতেই পারি, আমার সন্তান কিন্তু তখন ফ্রিতেই পড়তে পারছে। ফ্রিতে কোথায়? গভর্নমেন্ট স্কুলে। তার মানে আলটিমেটলি সেই স্কুলিং ভিসার কনসেপ্টটা কিন্তু যদি আপনি পার্মানেন্ট রেসিডেন্সির সাথে ট্যাগ আপ করতে চান, হচ্ছে না। কিন্তু হচ্ছে না এখানে। আর একটা বিষয় জানতে চাই আপনার কাছে, যে ছেলে এবং মেয়ে, ওয়াইফ অথবা হাজব্যান্ড, অনেকেই বলে ওয়াইফদের ক্ষেত্রে প্রাধান্য বেশি দিচ্ছে কানাডা, বা মেয়েদের ক্ষেত্রে কানাডার প্রাধান্যটা বেশি। এই বিষয়ে আপনি কি বলবেন? আচ্ছা, কানাডাতে আমি যতটুকু জানি, এটা নট অনলি ফর ইমিগ্রেশন, যে কোনো ক্ষেত্রেই তারা কিন্তু জেন্ডার বেসিস খুব একটা যায় না। হ্যাঁ, যদিও মুষ্টিমে কিছু জায়গায় অবশ্যই কিছু জেন্ডার রিজার্ভেশন আছে, কিন্তু ওভারঅল মেয়েদেরকে প্রাধান্য দেওয়া হবে, ছেলেদেরকে প্রাধান্য দেওয়া হবে না, বিষয়টা বোধহয় অন্তত ইমিগ্রেশন ক্ষেত্রে এমন না। কিন্তু এই ধারণাটা কোত্থেকে আসছে আমি একটু আপনাকে সাহায্য করতে চাই সেই ধারণাটার একটা উৎপত্তি স্থল খোঁজার জন্য। ধরেন টিপিক্যাল, এটা টিপিক্যাল বলছি, এটা সব জায়গায় বা 100% প্রযোজ্য বিষয়টা তা নয়। বাংলাদেশের মতো জায়গা অন্তত বা এশিয়ান কান্ট্রিজে দেখা যায় যে সাধারণত কিন্তু স্ত্রীরা বয়সে একটু কম হয়ে থাকেন, হাজব্যান্ডরা হয়তো তাদের চেয়ে বয়সে 5-7 বছরের বা আর একটু বেশিও হতে পারে, কমও হতে পারে। তার মানে কি হাজব্যান্ডদের বয়সটা একটু বেশি হয়ে গিয়েছে, স্ত্রীদের বয়সটা একটু কম। এখন আমাদের আলোচনার একটা পর্যায়ে কিন্তু আমরা বয়সের একটা ব্যাপার কিন্তু আমরা বলেছিলাম যে সরকার কিন্তু চাচ্ছে যে আপনার বয়স যত কম তত আপনার কন্ট্রিবিউশন করার সুযোগটা বেশি। তার মানে ওখানে মেইন ফ্যাক্টরটা কিন্তু বয়স, নট লিঙ্গ বা জেন্ডার, তা কিন্তু নয়। এখন উল্টাটা যদি চিন্তা করেন, অনেকের হয়তো আছেও, 100-র ভিতরে না হোক, 1000 হলো একজন হলো তো আছে, যেখানে কিন্তু স্ত্রীটার বয়স 2 বছর বেশি, হাজব্যান্ডের 2 বছর কম। সেক্ষেত্রে চোখ বন্ধ করেই বলা যায় হাজব্যান্ডের সম্ভাবনাটা কিছুটা হলেও বেশি, কারণ ওনার বয়সটা কম। তার মানে মেইন ফ্যাক্টরটা কিন্তু জেন্ডার না, আসলে হচ্ছে বয়স। ইনভেস্টর ভিসাটা আসলে কি স্টেপ লাইক স্রেফ টাকার খেলা, নাকি পিআর পাওয়ার কোনো শর্টকাট বিষয়? আচ্ছা, এখানে শর্টকাট অবশ্যই নয়, টাকার খেলা সেটাও ঠিক বলতে পারছি না, আবার একটু বলতেও হচ্ছে। কারণ দেখেন, একজন মানুষের বয়স অলরেডি বেশি হয়ে গিয়েছে, তার পড়াশোনা হয়তো আছে অথবা নেই, ভাষাগত দক্ষতা হয় ভালো, না হয় একটু কম, সবকিছুকে একটা সাইডে রেখে সরকারের তো এক জায়গায় একটা স্বার্থের দরকার আছে। এখন ঠিক আছে, এক জায়গা দিয়ে আপনি একটু দুর্বল, কিন্তু আর্থিক সামর্থ্যে আপনি খুব সবল, তখন আপনাকে আর্থিক সামর্থ্য বিবেচনা করে যদি আপনি কানাডাতে কোনো বিজনেস ইনভেস্ট করতে পারেন যেটা কিনা কানাডার অর্থনীতিকে সচল করবে, সেই জায়গাটা হয়তো সরকার আপনাকে একজন যোগ্য প্রার্থী বিবেচনা করতে পারে। সেই অর্থে যদি এখন এটাকে আপনি টাকার খেলা বলেন, বলতে পারেন, বাট আমার দৃষ্টিতে আমি বলবো না, এটা আসলে স্টিল যোগ্যতার খেলা। সবার তো টাকার যোগ্যতা নেই। এই জন্যই ইনভেস্টর ক্যাটাগরিতে যখন আপনার যথেষ্ট পরিমাণ অর্থ সম্পদ থাকবে, যেটা দিয়ে আপনি একটা বিজনেস অপারেশন রান করতে পারেন, কয়েকজন কানাডিয়ানের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন, কানাডা আপনার বিজনেসের মাধ্যমে অর্থনীতিতে আরো সচল হবে, ইভেন আপনার এই বিজনেসকে কেন্দ্র করে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টও আসতে পারে। তার মানে সব দিক থেকেই একটা জায়গায় আমরা নির্দেশ করছি, সেটা হচ্ছে কি কানাডার অর্থনীতিতে আপনি কিছু কন্ট্রিবিউট করতে পারছেন কিনা। সো ইনভেস্টর বিষয়ে ধরেন কেউ আসছে, আসার পরে সে যে পরিকল্পনা বা স্বপ্ন নিয়ে এসেছিলেন সে সেটা পারছে না,
সেক্ষেত্রে আপনার কোনো অভিজ্ঞতা আছে কিনা যে সে কী করছে তারপরে? টু বি অনেস্ট, ইনভেস্টর ভিসাতে কেউ যদি এসে উনি যদি পার্মানেন্ট রেসিডেন্সির পাথওয়েতে না আগাতে পারে, ওনার জন্য বোধহয় কানাডাতে থাকাটা আসলে একটু কষ্ট হয়ে যাবে। কারণ বুঝতে হবে, ইনভেস্টর ভিসা ক্যাটাগরির মতো এত হাই প্রাইসি একটা পাথ কে এক্সপ্লোর করে যখন এটাই ওনার জন্য শেষ। জি। তো এই শেষটাও যদি ওয়ার্কআউট না করে, সেক্ষেত্রে আসলে হয়তো বা কানাডাতে স্থায়ী হওয়াটা ওনার জন্য আসলে হয়তো অসম্ভব, অথবা নাই বললেই চলে। সো এই মুহূর্তে অনেকেই দেশ বিদেশে বিভিন্ন জায়গা থেকে কানাডায় আসার প্রস্তুতি নিচ্ছেন। তো আপনি যদি আমাদের 1 মিনিটে খুব সংক্ষিপ্ত যদি তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আমি প্রথম যেই পরামর্শটা বা অনুরোধ আমি বলবো, অনুরোধ যদি করতে চাই, তার আগে আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা এখন না, শুধু এতক্ষণ যাবত যে কথাগুলো বললাম, এখানে কোনোটি কিন্তু আইনি উপদেশ পরামর্শ ছিল না। একেবারেই আমরা সাধারণ তথ্য বা সাধারণ কথা শেয়ার করছিলাম। সুতরাং কেউ যদি আমাদের এই কথা থেকে কোনো মেসেজ নিতে চায়, আমি অবশ্যই তাদেরকে অনুরোধ করব যেন তারা সরাসরি আইআরসিসির ওয়েবসাইট অথবা www.canada.ca এই ওয়েবসাইট থেকে তথ্যগুলোকে যাচাই বাছাই করে তারপর তাদের ফাইনাল সিদ্ধান্তটা নিয়ে থাকে। আচ্ছা, আমার 1 মিনিটের কথা যদি আমি কিছু বলতে চাই, তাহলে আমি বলবো প্রথম কথা এইটাই, আপনারা তথ্যকে যাচাই বাছাই করবেন সরকারি তথ্য দেওয়া বা ওয়েবসাইট যেখানে আছে সেখান থেকে। কারো ভ্রান্ত কথায় ভুলবেন না। আর অমুক কাজটা করলে বা অমুক জায়গায় গেলেই সবচেয়ে সোজা হবে, এই ধারণা থেকে আমাদের হয়ে যাবে, এই অবস্থা থেকে ফেরত আসবে। আবার অনেক সময় ইভেন আমাদের বাংলাদেশেরও অনেক বড় টিভি মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় অনেক বড় বড় করে আমাদের খবর আমরা ছাপতে দেখি, এবছর কানাডা 4 লাখ লোক নিবে। বুঝতে হবে, কানাডা 4 লাখ লোক নিবে কথাটা কিন্তু সত্য, বাট 4 লাখ লোক কিন্তু বাংলাদেশ থেকে নেবে না। আরো 220টা দেশ আছে। তার মানে আপনি যখন রঙিন স্বপ্ন দেখতে শুরু করবেন আর বাস্তবতাটা যখন ধূসর হবে, আপনাকে সংখ্যাটা একটু বুঝতে চেষ্টা করতে হবে। তার মানে এই বলছি না যে আপনি আশা ছেড়ে দেন, কিন্তু আপনাকে সেই 3,95,000 কারা হবে, কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে হবে, পড়াশোনা কি লাগবে, কাজের যোগ্যতা কি লাগবে, ভাষার দক্ষতা কি লাগবে, সেই বিষয়গুলো আপনাকে জেনে বুঝে তারপরে পা বাড়াতে হবে। অনেক ধন্যবাদ জনাব সিদ্দিকুর রহমান আমাদের সঙ্গে আজকের এই অনুষ্ঠানে থাকার জন্য। দর্শক, আমাদের আজকের এই অনুষ্ঠান আমরা কোনো আইনি পরামর্শ দিচ্ছি না। যে বা যারাই কানাডায় আসতে আগ্রহী তারা অবশ্যই কানাডা সরকারের ওয়েবসাইট www.canada.ca অথবা অবশ্যই লাইসেন্সকৃত আইনি পরামর্শদাতাদের পরামর্শ নেবেন। আজ আমরা আমাদের এই অনুষ্ঠানে কানাডার ভিসা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম। পরবর্তী পর্বগুলি হবে বিষয়ভিত্তিক, কিন্তু প্রশ্নগুলো হবে আপনাদের মতামতের ভিত্তিতে। আপনারা আপনাদের মতামত পাঠাতে পারেন স্ক্রিনে লেখা ইমেইলে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।